আচ্ছা, তো আমি কি করব, আমি একটা ছক বানিয়ে নিই। তো প্রথম আমরা লগ্ন থেকে আসি, যে লগ্নটা আসলে কি, তারপর সিঙ্গেল সিঙ্গেল করে যাব, কেমন? তো আমরা কি করব, প্রথমে আমরা একটা ডেট অফ বার্থ পেলাম, যে কোনো ডেট অফ বার্থ হতে পারে সেটা। আমি একটা মোটামুটি র্যান্ডামলি ডেট অফ বার্থ নিয়ে নিই এখানে। যেমন আমি এখানে নিলাম নেম, নিলাম একটা রাম রয়। আচ্ছা, ডিওবি হচ্ছে ধরে নিলাম 20/7/2005। টিওবি টাইম অফ বার্থ আমি ধরলাম 10:55 AM। প্লেস অফ বার্থ দিয়ে দিলাম, ঠিক আছে চলুন আমাদের হাওড়াই থাক। ব্যাস হয়ে গেল, এটা হচ্ছে ডিটেলস। তো ডিটেলস আমরা পেয়ে গেলাম। তো আমরা যেরকম শিখেছিলাম যে আমাদের কাছে যে আমরা ফ্রি অ্যাপটা পাচ্ছি, যেটা ক্যাস্ট্রো স্যাজ আমি আগের দিনে বলেছিলাম, সেই অ্যাস্ট্রো স্যাজে গিয়ে গেলাম, যাওয়ার পর আমরা সেখানে গিয়ে নেমের জায়গায় নেম বসিয়ে দেব, তারপর টাইমের জায়গায় টাইম দিয়ে দেব, ডেটের জায়গায় ডেট দিয়ে দেব, দেওয়ার পর মাঝখানটা করে নিচের দিকটাতে প্লেস থাকবে, প্লেস অফ বার্থ, সেখানে আমরা বার্থ প্লেসটা দিয়ে দেব। ঠিক আছে, বার্থ প্লেস দেওয়ার পরেই আমাদেরকে বলা হবে যে লিঙ্গ নির্ধারণ করতে হবে, পুরুষ না স্ত্রী। তো সেই মতন আমরা সেটাকে ঠিক করলাম, পুরুষ হলে পুরুষ করব, স্ত্রী হলে স্ত্রী করব। সেটা করার পর একটা লেখা আসবে যে কুষ্ঠি দেখান বা কুষ্ঠি দেখুন, এরকম একটা লেখা বাংলায় আসবে। তো সেখানে আমরা ক্লিক করব। তো সেখানে ক্লিক করলেই এইরকম একটা ছক আমাদের সামনে প্রথমেই খুলবে, যার ওপরে লেখা থাকবে প্রাথমিক। তো প্রাথমিক বলি বা লগ্ন কুষ্ঠি বলি, যাই বলি না কেন একই কথা। তো অ্যাপের ক্ষেত্রে আমরা সেখানে প্রাথমিক কথাটা দেখতে পাবো। ঠিক আছে, তো প্রাথমিককে একটা এইরকম ছক আমি যেরকম এঁকেছি এখানে, তো এইরকম একটা ছক দেখতে পাবো। সেই ছকের মধ্যে কি দেখতে পাবো, সেই ছকের মধ্যে দেখতে পাবো বিভিন্ন গ্রহ বিভিন্ন ঘরে বসে আছে, এবং তাদের সঙ্গে একটা কথা কমন দেখতে পাবো, যে কোনো একটা ঘরে লেখা থাকবে ল অনস্কার, যেটাকে লং উচ্চারণ আসবে। তো সেটাকেই বাস্তবে বলা হয় লগ্ন। ঠিক আছে, তো লগ্ন থেকে আমরা কি বিচার করব, না লগ্ন থেকে আমরা কি বিচার করব, আমাদের দেহ আকৃতি প্রকৃতি ইত্যাদি। লগ্ন থেকে আমরা কি বিচার করব, এই ছকটা দেখলে বুঝতে পারবো, যেটা আমি আগেই পাঠিয়ে রেখেছিলাম আপনাদের। লগ্ন, এই যে দেহভাব 1 নাম্বার, লগ্নটা যেখানেই লেখা থাকবে, এই যে 12টি ঘর আছে, 12টি ঘরের মধ্যে লং কথাটা যেখানেই লেখা থাকবে, সেটাই হবে 1 নাম্বার ঘর, সেটাই ফার্স্ট হাউস। ঠিক আছে, তো এই ফার্স্ট হাউসে গিয়ে আমরা বিচার করব সেটা কি, দেহ, শরীর, বর্ণ, আকৃতি প্রকৃতি, যশ, মান, রূপ, গুণ, স্থান, সুখ বা অসুখ, প্রবাস, এই সমস্ত বিষয়গুলোকে আমরা প্রথম ভাব থেকে বিচার করব। ঠিক আছে, তো এবার প্রথম ভাবটা আসলে কি বা লগ্নটা আসলে কি, আমি এখন ধরে নিলাম যে মেষ লগ্ন কারোর। ঠিক আছে, এটাকে মেষ বলা হয়। আচ্ছা একটা কথা, রাশি কিন্তু ফিক্সড, এটা মেষ রাশি, এটা বৃষ, এটা মিথুন, এটা কর্কট, এটা সিংহ, এটা কন্যা, এটা তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, এটা কুম্ভ, এটা মকর, এটা মকর, এটা কুম্ভ, এটা মীন। ঠিক আছে, এই রাশিগুলো কিন্তু ফিক্সড, এরা চেঞ্জ হবে না। লগ্ন চেঞ্জ হবে, 1 নাম্বার 2 নাম্বার ঘর চেঞ্জ হবে, ভাব চেঞ্জ হবে, কিন্তু এই রাশিগুলো ফিক্সড।
ক্লিয়ার? এইবার আমি দেখলাম যে লগ্নটা ছক খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম লগ্নটা মেষ লগ্ন। আজকে আমার কাছে অ্যাপ আছে, আমি অ্যাপে দেখলাম লগ্নটা মেষ, কিন্তু যখন অ্যাপ থাকবে না বা আমার কাছে কোনো আহ, এখনকার যে উপলব্ধ ডিজিটাল সুবিধা সেগুলো উপলব্ধ হবে না, তখন আমি বুঝবো কি করে লগ্নটা ঠিক না বেঠিক। আবার এটাও হয় যে টাইম ভুলভাল হলেও লগ্ন ভুল হয়। আবার অ্যাপ যে সবসময় ঠিক কথা বলবে এমনটাও নয়, ভুলও তো বলতে পারে। অ্যাপ যদি ভুল বলে সেক্ষেত্রেই আমি বুঝবো কি করে লগ্ন ঠিক না বেঠিক। তার ট্রিকটা হচ্ছে রবি মানে সূর্য। সূর্য বৈশাখ মাসে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষয়ে, আষাঢ় মাসে মিথুনে, এইভাবে প্রত্যেকটা মাস ওয়াইজ এক একটা ঘরে থাকে। মানে বৈশাখ থেকে শুরু হয় আর চৈত্র মাসে মিনে আসে, পরপর পরপর যায়, এক একটা মাসে এক একটা ঘরকে কভার করে। সূর্য যেই ঘরে থাকবে বা যেই মাসে, ধরছি আমি বৈশাখ মাস ধরে নিলাম, বৈশাখ মাসে সূর্য কোথায় থাকবে? মেষ রাশিতে। এইবার সূর্য যখন উদয় হয়েছে, নর্মালি বৈশাখ মাস মানে গরমকাল, আর তখন সূর্য খুব ভোর ভোর ওঠে। আমি তাও একটা মোটামুটি টাইম ধরে নিলাম যে 4:30, ভোর 4:30 সময় সূর্য উদয় হচ্ছে। তাহলে ভোর 4:30 সময় কারোর জন্ম হলো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, তখন লগ্ন কোথায় থাকবে? আমাদের অ্যাপের দরকার নেই, আমরা এমনি বুঝতে পারবো। যখনই ভোর 4:30 সময় জন্ম হচ্ছে তখন 100% লগ্নটা সূর্য যেই ঘরে আছে সেই ঘরেই হবে। যদি সূর্য মেষে থাকে মেষ লগ্ন, যদি বৃষয়ে থাকে বৃষ লগ্ন, যদি মিথুনে থাকে মিথুন লগ্ন, বা যে রাশিতে থাকবে সেই লগ্নটাই হবে। কতক্ষণের জন্য হবে না, লগ্নের যে গতি, বলা হয় যে লগ্ন এক একটা ঘরে 2 ঘন্টা 15 মিনিট করে থাকে। ঠিক আছে? এই যে 2 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ সূর্য যে টাইমে উঠছে সেই টাইম থেকে একটু সামথিং এদিক ওদিক হয় বটে, পুরো একদম সেই টাইম থেকে না, খানিকটা আগে থেকেও হয়ে যায়, তো নর্মালি ওই টাইম থেকে ধরি আমরা। তো ওই টাইম থেকে 2 ঘন্টা 15 মিনিট ওই রাশিতেই সূর্য লগ্ন থাকবে যেখানে সূর্য আছে। ঠিক 2 ঘন্টা 15 মিনিট কেটে যাবে, তারপর আবার পরের রাশিতে ফিরে আসবে, মানে বৃষে চলে যাবে। ওখানে 2 ঘন্টা 15 মিনিট কাটাবে, কাটিয়ে আবার মিথুনে চলে যাবে। এইভাবে 2 ঘন্টা 15 মিনিট করে 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 পুরো 24টা ঘন্টা লগ্ন কভার করে। এইবার কথা হচ্ছে যে 2 ঘন্টা করে আমি দিই, প্রত্যেকটা ঘরে 2 ঘন্টা করে দিলেই 12 ঘন্টায় 24 ঘন্টা কভার হয়ে যাচ্ছে। এক্সট্রা যে 15 মিনিট করে যাচ্ছে, প্রত্যেকটা ঘরেই যাচ্ছে এক্সট্রা 15 মিনিট করে, সেই টাইমটা মেকআপ হবে কি করে? কারণ 24 ঘন্টায় দিন রাত হয় না। বিষয়টা হচ্ছে যদি 15 মিনিট করে যায় তাহলে 15 ইন্টু যদি 12 করি 180 মিনিট হচ্ছে। 180 মিনিট মানে 3 ঘন্টা এক্সট্রা। এই 3 ঘন্টা এক্সট্রাটা কোথায় যায়? এই 3 ঘন্টা যে এক্সট্রা চলে যাচ্ছে, এই 3 ঘন্টা এক্সট্রাই এক্স্যাক্টলি কিন্তু আমাদের 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত হয় না। কখনো দিন বড় হয় রাত ছোট হয়, কখনো রাত বড় হয় দিন ছোট হয়। এই যে ছোট বড় টাইমিং হচ্ছে না, এই 3 ঘন্টাটা এইখানেই ঢুকে আছে। এক্সেস 3 ঘন্টাটা ওই দিন রাত্রির মধ্যেই কভার হয়ে যাচ্ছে, কখনো বড়তে কখনো ছোটতে, এভাবে। ঠিক আছে? এইটা ঠিক বুঝতে পারলাম না, কারণ দিন বড় রাত ছোট যাই হোক, 24 ঘন্টাটা তো আর বাড়বে না। 24 ঘন্টা বাড়বে না, সেটা আমাদের টাইম অনুযায়ী, হুম। তাই না? যেমন হ্যাঁ। শীতকালে যখন বেলা ছোট হয় রাত বড় হয়, তখন দেখা যায় যে বেলাটা আমরা খুব বেশি মেরে কেটে পাচ্ছি 8 ঘন্টা কি 7 ঘন্টা, দিনটা পাচ্ছি, বাকিটা পুরোটাই রাত। আর সেটা তো 12 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যেই। কিভাবে 24 ঘন্টার মধ্যে হয়? আর ধরুন আজকে যদি 5টা 15 সূর্যোদয় হয়, কালকেও 5টা 15 সূর্যোদয় হবে। আজকে যদি 5টা 15 সূর্য উদয় হয়, কালকে 5টা 15 সূর্যোদয় হবে, কিন্তু আমি হুম। দিন কতটা পেলাম আর রাত কতটা পেলাম? হ্যাঁ, মানে দিন রাত যেটাই হোক ওটা ব্যালেন্স করতে, 24 ঘন্টার বাইরে তো আর যাবে না। বিষয়টা সেখানে নয় তো, আমরা তো হিসেবটা করছি ঘড়ি কাটার সঙ্গে সঙ্গে।
তখন তো ঘড়ির কাঁটা ছিল না। এখন আমরা ঘড়ির কাঁটাকে 24 ঘন্টা ধরে নিয়েছি, হুম। তাই আমরা 24 ঘন্টার বাইরে বেরোতেই পারবো না। যদি লগ্ন সাপেক্ষে দেখি, 24 ঘন্টা বেশি চলে যাবে। ভালো করে ভেবে দেখুন। আপনি ঘড়িটাকে বাদ দিন, ঘড়িটাকে সাইডে রাখুন। ঘড়িটাকে সাইডে রেখে দিন রাত্রি হিসেবটা করুন লগ্নের মাধ্যম দিয়ে। আমার কাছে ঘড়ি নেই, সংখ্যা নেই, আমার কাছে লগ্ন আছে। ঘড়ি তো রিসেন্ট এসছে, ঘড়ি তো আগে ছিল না। আগে তো সূর্যকে কেন্দ্র করে ঘড়ি হতো। হ্যাঁ, সূর্যের ছায়াটা যদি আমি একটা জায়গায় রেখে দিই, তো মানে আগে যেভাবে পিরামিডের স্ট্রাকচার মাপা হতো আর কি, যেটা করেছিলাম যে একটা লাঠি নিয়ে যেটা চারদিকে একটা বৃত্ত এঁকে লাঠিটাকে মাঝখানে পুঁতে দেওয়া হতো। হুম। এবারে একটা সময় যখন ওই লাঠিটার ছায়াটা যখন ওই বৃত্তের একদম সেন্টারটা টাচ করতো, সেই সময় আর কি পিরামিডের একটা দিয়ে মেপে নেওয়া যেত যে পিরামিডটা কতটা লম্বা। তো সেরকম যদি একটা করা হয়, একটা অত ছায়া কিছু আজকে করতে যেখানে হবে না পড়ছে। আপনাকে, অত হুম। কিছু করার প্রয়োজন নেই। আপনি চলে যান কোনারকের সূর্য মন্দিরে, ওখানে সব ব্যবস্থা করাই আছে, বড় বড় সূর্যের রথের চাকা করা আছে। রথের চাকার মাঝখানে যে সেন্টার পয়েন্টটা আছে, জাস্ট ওখানে একটা লাঠি ঠেকান দূর থেকে, ওই লাঠিটা বলে দেবে এখন কটা বাজছে বা টাইমটা কি আছে, তার ছায়া দেখে। কিছুই দরকার হয় না, জাস্ট একটা গোল চাকতি লাগে। সূর্য থেকে টাইমিং বুঝতে গেলে না, আমরা নিজের বাড়িতেও করতে পারি ওটা। একটা ফাঁকা জায়গা লাগে, জাস্ট একটা ফাঁকা জায়গা, মাঠ মতন লাগবে যেখানে সূর্যের আলোটা প্রকাশটা পুরোপুরিভাবে পড়ে। সেখানে আমি একটা গোল চাকতি রাখবো, আর সেই চাকতির মোটামুটি আমার যেরকম রথের চাকা হয় সেরকম একটা রথের চাকার মতন রাখবো। রেখে সেই মাঝখানে একটা আঙুল দেবো, অথবা একটা লাঠি দিয়ে ধরবো, এবং তার ছায়াটা আমাকে বলে দেবে ক্যালকুলেশন করে যে এখন ঠিক কটা বাজছে বা টাইমিংটা কি আছে। আমাদের 24 ঘন্টার হিসাবটা হচ্ছে ঘড়ির কাঁটা অনুযায়ী। আমরা 12 ঘন্টা 12 ঘন্টা ভাগ করে নিয়েছি, তাই না? যদি সকাল 6টায় সূর্য উদয় হয় শীতকালে, তাহলে সকাল 6টায় আমার প্রকাশ আসছে ধীরে ধীরে। অথচ শীতকালেই বিকাল 4টের মধ্যে রাত হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার এসে যাচ্ছে। সেটাই দিনটা কিন্তু 6টা অব্দি গেল না। যে টাইমে সকালে সূর্যটা উঠলো সেই টাইমে কিন্তু অস্ত গেল না, তার আগেই পুরো দিনটা প্রকাশ আগেই শেষ হয়ে গেল। আমরা 24 ঘন্টার মধ্যে বাঁধা পড়ে গেছি, কারণ আমাদের সময়টা ঘড়ি বেঁধে দিয়েছে। আর লগ্নের যে হিসেবটা চলে এটা হচ্ছে প্রকাশ আর রাত্রি দুয়ের মধ্যে চলে। কখন প্রকাশ, কতক্ষণ প্রকাশটা পাচ্ছে, আর কতক্ষণ রাত্রিটা পাচ্ছে, কতক্ষণ অন্ধকারটা পাচ্ছে, এর উপর ডিপেন্ড করে চলে। তাহলে সেখানে তো তাহলে ঘন্টাটা ইউজ করা যাবে না। আমরা যে 24 ঘন্টা বলছি, আপনি বলছেন যে আমি তো ঘন্টা ঘড়ির বলছি কাঁটার সঙ্গে। বোঝাবার জন্য। হুম। আমি তো ঘন্টা বলছি, আমি যদি ঘন্টা উল্লেখ না করি আপনি বুঝতেই পারবেন না কি বলতে চাইছি। আমি তো ঘন্টা বলছি জাস্ট বোঝার জন্য যে আমাদের 24 ঘন্টা দিন রাত্রি, আমরা এটাই জানি যে আমাদের দিন রাত্রি 24 ঘন্টায় হয়, কারণ আমরা ঘড়ি নিয়ে চলি, সূর্যকে নিয়ে চলি না। হুম, আগে হুম। মানুষ সূর্যকে নিয়ে চলতো। আগে ঘড়ির টাইমটা সূর্যই ছিল, এখন তো সূর্য নয়। আগে সময় বলা হতো যে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হবে, এখন বলা হয় সকাল 6টা যুদ্ধ শুরু হবে। আর এখন টাইম আচ্ছা, এসে আচ্ছা। গেছে, তখন তো এটা ছিল না। তখন এইভাবে দিন রাত্রি হতো, এইভাবে একটা হিসাব করা হতো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। এগিয়ে চলুন। ক্লাসটা হয়ে যাবে। না কিছুই হবে না, জাস্ট আপনি কোয়ারি করলেন, এই প্রশ্ন অনেকের মধ্যে থাকতে পারে, তাদেরও ক্লিয়ার হবে ধীরে ধীরে। আচ্ছা যাই হোক, তো এইভাবে লগ্ন ঘুরে চলছে 2 ঘন্টা 15 মিনিট করে। তো সূর্য যে রাশিতে অবস্থান করছে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে লগ্ন ঠিক সেই রাশিতেই অবস্থান করবে। এবার লগ্ন থেকে আমরা কি কি বিচার করবো সেটা পেয়ে গেছি, কিভাবে করবো তার বিষয়ে পরে আসছি। তো এইবার সেই দিনে সেই সময়ে বাকি সমস্ত গ্রহগুলো যে যেখানে ছিল সেটাকে দেখতে পাবো। আমি এখানে একটা র্যান্ডামলি ধরে নিলাম যে আমার আমি একটা গ্রহদের চার্ট বসিয়ে নিচ্ছি, যে যেখানে অবস্থান করছে। আমি যে চার্টটা সাজাচ্ছি এই চার্টটা দেখে বলতে হবে অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা ওটা পরে বলছি, টাস্কটা পরে দিচ্ছি।
আচ্ছা, আমাদের ছক রেডি হয়ে গেছে। তো এরকম একটা ছক আমাদের সামনে খুলবে, ঠিক আছে? এবার এই ছকটা দেখে বলুন যে এই যে ডেট অফ বার্থ দেওয়া আছে বা টাইম দেওয়া আছে, এই টাইম আর ডেট অফ বার্থ অনুযায়ী এই ছকটা কি ঠিক আছে? এটা হতেই পারে আমাদের না, পরীক্ষার জন্য কেউ একজন দিল, এটা একটা ডেট অফ বার্থ দিল, টাইম দিল, দেওয়ার পর একটা ছকও দিয়ে দিল যে এই কুষ্টি আমাকে করে দিয়েছে। আপনার কাছে ফোন নেই, অ্যাপ নেই, কিছু নেই, আপনি ছক দেখে বুঝবেন কি করেছে ডেট অফ বার্থ অনুযায়ী সব ঠিক আছে। কি ফল্ট আছে এখানে টেকনিক্যালি? লগ্নটা চেঞ্জ হবে। কেন? কারণ হচ্ছে জুলাই মাসে মানে মোটামুটি শ্রাবণ মাস, তাহলে মোটামুটি কর্কটে আপনার সূর্যোদয় হচ্ছে। কর্কটে সূর্যোদয় তার মোটামুটি যদি 6টায় ধরুন, তাহলে 6টা থেকে 8টা থাকবে কর্কট সিংহ। কোন কর্কট সিংহ কন্যা, কন্যা বা তুলাতে থাকা উচিত ছিল লগ্নটা। 11টা আচ্ছা, 10টা বা 55 ডিগ্রি মানে হিসেবে। 11টা প্রায়, যদি আমি ধরে নিই সূর্যোদয় হুম, 5টা ধরে নিলাম আমি। 5টা, আচ্ছা। 5টা আমি নর্মাল ধরলাম, একটা সূর্যোদয় 5টায় হয়েছে, তাই 5টায় হলে 10টা 55 লগ্ন। তাহলেও মেশে আসতে পারবে না। হুম। সকালবেলায় হলে মেশে অবধি পৌঁছতে পারবে না। হ্যাঁ, তাহলে কোথায় হতে পারে? কন্যাতে। 5টায় ধরলে কন্যাতেই হবে। যদি 5টায় ধরি তাহলে 5টা থেকে 2 ঘন্টা মানে 7টা 15 অব্দি আসবে। 7টা 15 থেকে 9টা 30 কন্যায় চলে আসবে, ঠিক একদম পারফেক্ট। 10টা 55 মানে লগ্ন চলে আসবে কন্যা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এবার এই ছকটা দেখে বলতে হবে যে এই যে জন্মটা হয়েছে এই বাচ্চার, এর জন্ম তিথিটা কি ছিল? বা এক্স্যাক্টলি এটা বলা সম্ভব নাও হতে পারে, মোটামুটি একটা অ্যাপ্রক্সে তিথিটা কি হতে পারে? চন্দ্র কোথায়? লেখা আছে তো দেখুন। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার এটা পূর্ণিমা। বাহ, ভেরি গুড। পূর্ণিমা কেন, একটু বুঝিয়ে বলুন সবাইকে, পূর্ণিমা কেন হলো? ওই শনি রবি যদি এই সরি রবি আর চন্দ্র যদি একই সঙ্গে থাকে, হুম। তাহলে সেটা অমাবস্যা হয়। এবার হুম। যেহেতু তার অপোজিট ঘরে আছে, হুম। সেটা পূর্ণিমা। এবার ওটা ওই ডিস্টেন্সটা থেকে আর কি তিথিটা ক্যালকুলেশন হয়। এক্স্যাক্টলি অপোজিট কি হচ্ছে? হ্যাঁ, সেটা তো ডিগ্রি না দেখলে বোঝা যাচ্ছে না, তো ডিগ্রি দেওয়া নেই। হ্যাঁ, এবার ডিগ্রি দেয়া নেই, কিন্তু আমরা মোটামুটি ছকে দেখতে পাচ্ছি যে 180 ডিগ্রি কাছাকাছি প্রায়, তাই না? মানে সমসপ্তমে আছে, এবার সমসপ্তমে আছে মানে চন্দ্র একটা করে সময় কাটাবে 2.5 দিন, তাই তো? 2.5 দিনের একটু কম, মানে 2 দিনের একটু বেশি নেয়, টাইম নেয় এক একটা ঘরে। তাহলে একটা তিথি 24 ঘন্টার মতোই থাকে, মানে একদিনের মতোই কম বেশি। তিথিও পুরোপুরি 24 ঘন্টা থাকে না, কম বেশি হয়। তো এইবার একটা পূর্ণিমা তিথি দেখলাম আমি, তো পূর্ণিমা তিথি পুরোপুরি 24 ঘন্টা তো হবে না, একটু এদিক ওদিক হবে টাইমিং এর। পার্টিকুলার ওই তিথির মধ্যেই চন্দ্র পড়েছে কিনা তার জন্য ডিগ্রি অবশ্যই দেখতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু এই পজিশনটা দেখে আমরা এটা বলতে পারি যে পূর্ণিমার মধ্যেই, মানে পূর্ণিমার আগে পরে। এবার একটা জিনিস খুব ভালোভাবে স্পেসিফিকলি বলা যায় যে পক্ষটা কি হতে পারে, শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ?
পক্ষটা কি হবে? অপোজিটটা পেরিয়ে গেলেই তো কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাবে। মানে রবির আগে যদি থাকে তাহলে কৃষ্ণপক্ষ, আর রবির পরের রাশিতে যদি থাকে তাহলে শুক্লপক্ষ। দেখুন একদম সোজা হিসাব, অত আমি জটিলে যাব না, একদম সোজা ক্যালকুলেশন। রবি আর চন্দ্র এক ঘরে আছে মানে অমাবস্যা, এই তো কথা। এবার শুক্লপক্ষ কখন শুরু হয়, অমাবস্যার পরে না আগে? অমাবস্যার পরে। অমাবস্যার পরে। তাহলে চন্দ্র, রবি এখানে আছে কর্কটে, তাহলে চন্দ্র যখন রবিকে ছাড়লো, ছাড়ার পরেই যখন সিংহে প্রবেশ করলো, এখান থেকে তো শুরু হয়ে গেল শুক্লপক্ষ। এবার শুক্লপক্ষ হ্যাঁ, ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না চন্দ্র এই জায়গায় রবি সপ্তমে আসছে। এবার রবির হুম, সপ্তম স্থানটা ক্রস করা মানে কৃষ্ণপক্ষ স্টার্ট। হ্যাঁ। তাহলে একটা ছক দেখে আর একটা ডেট অফ বার্থ, টাইমিং, এইগুলো দেখে আমরা সেই ছকটার বেসিক জিনিসটা সেটা ঠিক আছে কি ভুল আছে এর ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো। এইবার আমি একটুখানি চেঞ্জেস করে দিই ডেট অফ বার্থটার সঙ্গে। আমি এটা করে দিলাম 9। এইবার আমাকে বলুন এই ডেট অফ বার্থের সাপেক্ষে, আর টাইম সেম রাখলাম, এই সাপেক্ষে কি ছক ঠিক আছে? সেপ্টেম্বরে কি আর রবি কর্কটে থাকবে? ওটাই তো প্রশ্ন, তাহলে যাবে কোথায়? চলে যাবে আশ্বিন মাস। না, আশ্বিন নয়। 20 সেপ্টেম্বর তো, হ্যাঁ, ভাদ্র মাসই হবে, সিংহে থাকবে রবি। না, 20 সেপ্টেম্বর তো আশ্বিন মাস পড়ে যাবে। 5 সেপ্টেম্বর হচ্ছে 18। ওই 15-র পরেই পড়ে যাবে। আমারও মনে হচ্ছে কন্যাতে এসে যাবে রবি, জানি না ঠিক বললাম কি। 5 সেপ্টেম্বর যদি 18, তাই? হ্যাঁ, কন্যায় চলে 12, আসবে, কন্যার থেকে এবার 17। বিশেষ হ্যাঁ, করে কন্যায় ঢুকে দেখতে যাবে, হবে। কন্যায় ঢুকে যাবে। রবি চলে গেল কন্যাতে। তো আশ্বিন মাস মানে শরৎকাল। তো সূর্য ওঠার টাইমিং মোটামুটি হ্যাঁ 5টা ঠিকই আছে, তার মানে 5টা যদি হয় লগ্ন ঠিকঠাকই থাকে। না না, লগ্নটা চেঞ্জ হবে তো। যদি লগ্নটা চেঞ্জ হবে। হ্যাঁ, লগ্নটা চেঞ্জ হবে না, হ্যাঁ, লগ্নটা ওখান থেকে চেঞ্জ তো হবে। লগ্ন তো যদি ওখান থেকে শুরু হচ্ছে। তো এই বৃশ্চিক হচ্ছে বা ব্যাপার, ধনুতে গিয়ে শেষ হবে। এই হচ্ছে ব্যাপার। যাক, বুঝে তাহলে গেছেন সব। এখান থেকে একটু বুঝিয়ে দিন না একটু। এই যে লগ্নটা যেভাবে এই ক্যালকুলেশনটা আরেকবার বলুন না, এই যে 10টা 55-তে গিয়ে যেটা হলো আরেকবার বলুন। বিষয় হচ্ছে যখন সূর্য উদয় হচ্ছে তখন লগ্নটা সূর্যের সঙ্গে থাকবে, মানে সূর্য যে রাশিতে আছে লগ্ন সেখানেই থাকবে। এবার কতক্ষণ থাকবে? 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে? এবার 2 ঘন্টা 15 মিনিট হয়ে যাওয়া মানেই লগ্ন আবার চলে যাবে সূর্যের পরের ঘরে, সেখানে থাকবে 2 ঘন্টা 15 মিনিট। সেইখানে ওই টাইমটা ক্রস করে গিয়ে লগ্ন আবার তার পরের ঘরে চলে যাবে। এইভাবে লগ্ন পুরো 12টা ঘর কভার করে। আচ্ছা স্যার, বুঝেছি বুঝেছি। ঠিক আছে? তো এইবার লগ্ন রবি মেষে চলে কন্যায় চলে এসেছে। তো এবার এখান থেকে তো সূর্য লগ্নটা উদয় হচ্ছে, মানে সূর্য উদয় হচ্ছে লগ্ন উদয় হচ্ছে। এইবার লগ্নটা কোথায় যাবে যদি টাইমিং সেম থাকে? সেই সাপেক্ষে লগ্নটা চলে যাবে বৃশ্চিকে। হ্যাঁ, এই হচ্ছে হিসাব। তো আমি কর্কটে ধরে আসবে, বৃষ্টিকে আসবে, বৃষ্টিক। হ্যাঁ, বৃষ্টিকে চলে গেছে। বলছি লগ্ন স্যার একটা বৃষ্টিকে গিয়ে কথা, বসে পড়েছে। হ্যাঁ, স্যার একটা কথা বলুন না, বলছি ধরুন আমি এই যে রবি মানে সূর্যোদয়টা মোটামুটি কটায় ধরবো, যেহেতু আমার হাতে কিছু নেই, আমি 5টা ধরে এগোবো তো। হ্যাঁ, মোটামুটি 5টা ধরে এগোতে পারি। এবার ডিপেন্ড করছে না, কি যদি ধরবো শীতকাল যেটা, হয় একদম হ্যাঁ কনকনে ঠান্ডার সময় চলছে তখন একটু বেশি বাড়িয়ে ধরতে হবে।
আচ্ছা, কারণ হচ্ছে এটা তো পুরোপুরি একটা মোটামুটি অ্যাজাম্পশন, যেহেতু এক্সাক্ট ব্যাপারটা নেই। ধরুন হ্যাঁ, এবার কারুর যদি জন্ম হয়েছে 4:10, ঠিক আছে, না তাহলে এইখানে ব্যাপারটা কি হয়, এইখানে কিন্তু টাইম ভ্যারি করে। যেরকম আমাদের কলকাতায় একটা সময়, হ্যাঁ, বা অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে যান, সেখানে একটা অন্য সময় হ্যাঁ, সূর্যোদয় হচ্ছে, এটা ভ্যারি করে। হ্যাঁ। না, বা আপনি আমি এটা অন্য রাজ্যে জানতে চলে গেছেন, চাইছি। অন্য কোনো রাজ্যে আমরা আছি, তখন সেখানে সূর্যোদয়ের হ্যাঁ, সময় আলাদা। আমি এটা জানতে চাইছি স্যার, এই যে আপনি যেটা করেছেন সেটাই যদি ধরুন এই 10:55 AM এর জায়গায় 4:10 AM হয়, তাহলে লগ্ন কোথায় আসবে? যদি 4:10 AM হয়, তখন লগ্ন নয় রবির সঙ্গে থাকবে, না রবির আগের ঘরে থাকবে। আমার মনে হচ্ছে সিংহ থাকবে তখন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি ব্যাপার। ঠিক আছে। তো এই হচ্ছে প্রাথমিক একটা হিসাব, এটা করে ফেললাম। এইবার আসবো বিচারে, মানে আমরা ছক খুলে আমি যে 4টে স্টেপ বলেছিলাম, সেই 4টে স্টেপ কার মনে আছে বিচারের ক্ষেত্রে? ওই তো ওই লগ্ন বিচার করে অবস্থান, ভাব, দৃষ্টি আর বিনিময়, এই বিচার। আরে প্রথমে একটা ছক খুলে আমরা ফার্স্টে লগ্নকে দেখবো, যে লগ্নটা কোন রাশিতে বসে আছে। কেমন? আর এই লগ্ন যে রাশিতে থাকবে, তার আকৃতি প্রকৃতি শরীরের গঠন সেই লগ্ন অনুযায়ী হবে। কেমন? যদি কোনো ব্যক্তিকে আমরা খুব ভালোভাবে দেখি, তার চেহারার সঙ্গে তার রাশি আর লগ্নের চেহারা অনেকটা ম্যাচ করবে, অনেকটা ম্যাচ করবে, মানে 80% ম্যাচ করে যাবে তার যে লগ্নটা আচ্ছা যেটা স্যার, হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা একটু বলুন তো, এই লগ্ন দেখে মানে ব্যক্তিটি বা জাতক জাতিকার কি কোনটার সঙ্গে মিল হয়েছে, মানে কি দেহর আকৃতি আর রাশির হ্যাঁ, সঙ্গে কোনটা? লগ্নকে দেখে আমরা তার দেহের আকৃতি বিচার করব। এই ছবিটা ভালো করে দেখুন। এর মধ্যে যেগুলো আছে, এর মধ্যে প্রধান প্রধান কোনগুলো? লগ্ন থেকে আমরা শরীর বিচার করব। এই যে বর্ণ ব্যাপারটা লেখা আছে এখানে, বর্ণটা অ্যাকচুয়ালি লগ্ন থেকে পুরোপুরি আসে না, বর্ণটার দৃষ্টি থেকেও আসে, তাই বর্ণটা গৌণ। এখানে শরীরটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আকৃতি, এটাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জায়গা লগ্নের ক্ষেত্রে, আকৃতিটাও ইম্পর্টেন্ট। প্রকৃতিটাও দৃষ্টিগতভাবে আসে, গ্রহদের অবস্থান অনুযায়ী আসে, তাই প্রকৃতিটা ইম্পর্টেন্ট নয়। যশমান রূপ এগুলো আদার্স ঘর থেকে দেখা যায়। প্রকৃতি মানেটা কি একটু বলবেন, যে প্রকৃতি আকৃতি বললাম, সাইজটা, প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে স্বভাবকে বোঝাচ্ছে এখানে। স্যার এটাতে কি শুধু রাশি মানসিক। হলেই হবে, বা লগ্নে যদি কোনো গ্রহ থাকে সেটাও তো প্রভাব থাকবে, মানে রাশি হ্যাঁ, এবং ওই জন্য গ্রহ যেটা থাকছে দুটোরই শরীরটা অবস্থা, মানে সব কম্বিনেশনে হবে। অবশ্যই হবে। শরীর, দেহ, এই যে দেহ বা শরীর বলছি এখানে লগ্নের ক্ষেত্রে, এই দেহ বা শরীর পুরোটাই কিন্তু লগ্নের দান। কেমন? বাকি আসছে যে আকৃতি প্রকৃতি যশ মান রূপ গুণ স্থান সুখ অসুখ, এই যে ব্যাপারগুলো, এইগুলো সব গ্রহভিত্তিক হয়। গ্রহদের অবস্থান তাদের দৃষ্টি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী হয়ে থাকে। মেনলি যে জিনিসটা আমরা লগ্ন থেকেই কেবলমাত্র দেখবো, সেটা হচ্ছে শরীর। ঠিক আছে? লম্বা হবে না বেটে হবে, রোগা হবে নাকি মোটা হবে, এই জিনিসগুলো লগ্ন থেকে আসে। বাকি সুখ অসুখ মান যশ খ্যাতি এই সমস্ত তো দৃষ্টি থেকে আসে, দৃষ্টি আসে, গ্রহদের অবস্থান আছে, ইত্যাদি জায়গা থেকে আসে। আর রাশি থেকে যেটা আসে, রাশি থেকে খানিকটা ক্যারেক্টার আমরা পাই, চরিত্রটা পাই, এবং তার সঙ্গে সঙ্গে মুখের যে সেফটা হয়, মুখের সেফটা 90% আমরা রাশি থেকে পাবো। রং বর্ণ বা ইত্যাদি এই স্বভাব টভাবগুলো, এগুলো সব গ্রহভিত্তিক হয়, গ্রহভিত্তিক তাদের দৃষ্টিভিত্তিক, সেই জায়গা থেকে আসে। ঠিক আছে? তো লগ্ন আসার পর আমরা দেখলাম কি লগ্নটা বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন মানেই জানতে হবে, এরা খুব বেশি চেহারাবান হয় না। কারণ বৃশ্চিক খুব একটা মানে বিছা, বিছা কিন্তু খুব একটা বেশি সুন্দর বা খুব একটা বেশি চেহারাবান ব্যক্তি এরকম হয় না। এরা মিডিয়াম ফিগার হয়, না খুব বেশি মোটা না খুব বেশি রোগা, একটা মিডিয়াম ফিগার রাখে। হ্যাঁ, কখনো কখনো একটু হাইট দেখা যেতে পারে, সব ক্ষেত্রে নয় তাও। মোটামুটি মিডিয়াম ফিগারেরা হয়ে থাকে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এইবার
এই লগ্নেতে কোন গ্রহের দৃষ্টি আছে? হ্যাঁ, এবার লগ্ন স্বামী যে মঙ্গল, তার স্বভাবটা তো জাতক এমনিই পাবে, নর্মালি পাবে, যেহেতু বৃশ্চিক লগ্ন। মঙ্গলের স্বভাব নর্মালি কিরকম হয়? একটু রাগী প্রকৃতির, একটু ক্রোধী, একটু জেদি, একটু ঊর্জাবান, এইরকম স্বভাব। তো এটা নর্মালি এর মধ্যে থাকবে। এইবার এর সঙ্গে যেগুলো অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে কোন কোন গ্রহের দৃষ্টি আছে, কোন কোন গ্রহ লগ্নে বসে আছে, আর লগ্নপতি কোথায় গিয়ে বসে আছে, লগ্নপতির অবস্থা কি, এই সমস্ত ভিত্তিতে। যদি আমি স্টেপ বাই স্টেপ এগোই, ফার্স্টে আমার কাছে শখ আসলো, আমি ফার্স্টে লগ্নকে দেখলাম আর গ্রহদের অবস্থানগুলোকে দেখলাম কে কোথায় বসে আছে। কি দেখবো? লগ্ন ফার্স্ট হাউসে রাহু বসে আছে, সেকেন্ড হাউস ফাঁকা, থার্ড হাউসে চন্দ্র শনি বসে আছে, ফোর্থ হাউস ফাঁকা, ফিফথ হাউসও ফাঁকা, সিক্সথ ফাঁকা, সেভেন্থ হাউসে কেতু একা, আর কেউ নেই, এইটথ হাউস ফাঁকা, নাইন্থ হাউসে মঙ্গল বসে নিচস্থ অবস্থায়, টেন্থ হাউস ফাঁকা, ইলেভেন্থ হাউসে রবি আর বুধ বসে আছে, ভালো যোগ, এটা উদাদিত্য যোগ বলা হয়। লাস্টে টুয়েলথ হাউসে লাস্ট হাউস শুক্র আর গুরু মানে বৃহস্পতি, এই দুজন বসে আছে। ক্লিয়ার? এইটাই ফার্স্টে দেখলাম যে কোথায় গিয়ে বসে আছে, কারণ যে গ্রহটা যেখানে বসে আছে সেই গ্রহটা সেই ভাবের ফল সব থেকে বেশি দেবে। তৃতীয় এখন শনিচন্দ্র বসে আছে, তৃতীয় ঘরটা আমাদের স্কিলের জায়গা, আমাদের ভ্রাতার জায়গা, আমাদের ট্যালেন্টের জায়গা, 3 নম্বর জায়গাটা। তাহলে এই জায়গাটাকে পুরোপুরি প্রভাবিত করছে শনি এবং চন্দ্র দুজন মিলে। লগ্নটাকে পুরোপুরি প্রভাবিত করছে রাহু, সপ্তম ভাবকে পুরোপুরি নিজের বশে নিয়ে নিয়েছে কেতু, নবম ভাবকে মঙ্গল, একাদশ ভাবকে রবি বুধ, দ্বাদশ ভাবকে শুক্র আর গুরু। এই হচ্ছে অবস্থা। এইবার আপনারা আমাকে এই ছকটা প্রাথমিকভাবে দেখে বলুন যে কোন কোন গ্রহের অবস্থাটা কেমন, মানে মিত্র ঘরে আছে নাকি শত্রু ঘরে আছে নাকি কার সঙ্গে বসে আছে, এদের অবস্থান দেখে কি মনে হচ্ছে এরা ভালো আছে না খারাপ অবস্থায় আছে, যতটুকু আমরা পড়েছি শিখেছি তার মধ্যে থেকে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বুধ তো কন্যায় উচ্চস্থ হচ্ছে, আর আচ্ছা, সেটা ভালো আছে। আর শুক্র তুলায় উচ্চস্থ আছে। শুক্র তুলায় উচ্চস্থ হয় না তো? শুক্র ওটা তো স্বক্ষেত্রস্থ হবে। হ্যাঁ, সক্ষেত্রস্থ অথবা ত্রিকোণস্থ। স্বক্ষেত্রস্থ, স্বক্ষেত্রস্থ বুধটা আছে। আর রাহু লগ্নেশ মঙ্গলের সঙ্গে আছে, সেটা খারাপে আছে। আর চন্দ্র শনি স্যার খারাপই আছে আর কি, যেটাকে বীজযোগ বলে আর কি। আর আচ্ছা, রবি কেতু নিচস্থ আছে। ঠিক। কেতু এটাই নিচস্থ রাহু, রাহু মঙ্গলের স্থানে বৃশ্চিকে রাহু যদি কেতু নিচস্থ হয় তাহলে রাহু কি হবে? অবশ্য উচ্চস্থ হবে, অপোজিটটাই হয় স্যার। এই রে, না না, রাহু নিচস্থ হবে। হ্যাঁ, কেতু অপোজিটে যখন আছে। নিচস্থ অবস্থায় আছে তখন রাহু নিচস্থই হবে। ও নিচস্থই হবে, আচ্ছা স্যার। হ্যাঁ, কারণ দুজনের অপোজিট স্থান তো উচ্চস্থ। রাহু যদি কেতুর জায়গায় থাকতো তখন রাহু উচ্চস্থ হতো, আর কেতু যদি রাহুর জায়গায় থাকতো কেতু উচ্চস্থ হতো। আচ্ছা স্যার। অপোজিট কিন্তু একই। ও মঙ্গলও নিচস্থ আছে, কর্কটে মঙ্গল নিচস্থ। হুম, কর্কটে মঙ্গল নিজস্ব। আমি জাস্ট জানতে চাইছি যে এই গ্রহগুলোর অবস্থাটা কে কিভাবে আছে, খুব চটপট কুইকলি। এটা খুব ভালো বলেছেন, এখনো কিন্তু কিছু পয়েন্ট বলতে বাকি আছে। হচ্ছে না কন্যা রাশিতে। হ্যাঁ বলুন। শনি স্বক্ষেত্রস্থ। হ্যাঁ, শনি সক্ষেত্রস্থ, ঠিক। কিন্তু চন্দ্র আবার নিচস্থ মকরে আছে। চন্দ্র মকরে নিচস্থ কিভাবে? ও না, চন্দ্র কর্কটে উচ্চস্থ তো। না না, সরি সরি, চন্দ্র বৃষতে উচ্চস্থ। মঙ্গল আর ইয়ের মধ্যে গুলিয়ে ফেলেছি আমি, বৃহস্পতির মধ্যে। আচ্ছা, বৃহস্পতির অবস্থাটা কেমন হয়ে আছে? এমন ঠোকাঠুকি অবস্থা, ঠোকাঠুকি দেব অবস্থা, গুরু দৈত্য গুরু। একদম। বৃহস্পতির সঙ্গে
বৃহস্পতির সঙ্গে শুক্র, ঠোকাঠুকি অবস্থা হলো, যোগটা কিন্তু ভালো একদিকে। যাকে, তো এইটা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি যে শত্রু ঘরে আছে নাকি মিত্র ঘরে, বা কে কোন অবস্থায় কিভাবে বসে আছে, এইটুকু আমাদের মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হচ্ছে। এইবার আসবো ধীরে ধীরে বিচারে। তো বিচারে আসতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে, পড়তে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহর ক্যারেক্টার, যে গ্রহগুলো আসলে কেমন, তাদের চরিত্র আসলে কেমন। ব্যাপারটা হচ্ছে গ্রহরা বিভিন্ন ঘরে বিভিন্ন রকম ফল দেয়, কেন দেয়, কারণটা কি? এতে কি গ্রহদের চরিত্র পাল্টে যায়? একদমই না। গ্রহদের চরিত্র পাল্টায় না, গ্রহদের চরিত্র সেমই থাকে। যেমন আমাদের মানুষদের চরিত্র, আমাদের চরিত্র কিন্তু পাল্টায় না, সেমই থাকে। আমরা পরিস্থিতি অনুযায়ী, ক্ষেত্র অনুযায়ী নিজেদের ব্যবহার পাল্টে থাকি মাত্র। গ্রহরাও ঠিক এটাই করে, চরিত্র পাল্টায় না। ওদের যখন ঘর পাল্টে যায়, ঘর মানে কি, ভাব পাল্টে যাচ্ছে, যখনই ভাব পাল্টে যাচ্ছে তখন সেই ভাবটার প্রভাবে পড়ে ওই গ্রহটা সেই রকম ব্যবহার করছে মাত্র। মানে ওই ভাবটা যেরকম ব্যবহার করতে তাকে বাধ্য করছে, সেরকম ব্যবহার করছে। যেমন উদাহরণস্বরূপ ধরে নেওয়া যেতে পারে একটা শান্ত ব্যক্তিত্ব, যেমন আমি আমাকে দিয়ে বলছি, আমি খুব শান্ত, মানে সেই যাকে বলে বাংলায় সাত চরে রা কাটে না, এইরকম একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো এইবার এই রকম ক্যারেক্টারের ব্যক্তিকে ফেলে দেওয়া হয়েছে ঝামেলার মাঝখানে, মানে যেখানে প্রচন্ড কোলাহল হচ্ছে, ঝামেলা হচ্ছে, লড়াই ঝগড়া হচ্ছে, এইরকম একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে। সে কি করবে সেখানে? তার স্বাভাবিক চরিত্রটা কি? সে একটা নিরীহ, অবলা বলা যেতে পারে। সে ঝুট ঝামেলা পছন্দ করে না, আর ওই ঝুট ঝামেলায় গেলে সে মার খেয়েই ফিরে আসবে, তার উল্টে দুটো দিয়ে আসার ক্ষমতা নেই। তাকে যদি আমরা এরকম একটা জায়গায় ফেলে দিই, সে কি করবে? সে চুপচাপ সেখানে পুরোপুরি মার খাবে। তার কাছে অপশন নেই যে সে ওখান থেকে বেরিয়ে চলে যাবে, অন্য কোনো ঘরে চলে যাবে, বা অন্য কোনো জায়গায় চলে যাবে, তার রাস্তা বন্ধ। তার অবস্থা কি? না, সেখানে পুরোপুরি মার খাবে। কেন? না, চরিত্রটা খুব ভালো, তো তাই এই পরিস্থিতিতে পড়ে সে চরিত্র চেঞ্জ করতে পারছে না, পারবেও না, তার স্বভাবে নেই সেটা। অথচ ঠিক উল্টো ক্যারেক্টার যদি হয়, একটা খুব দুর্দণ্ড প্রতাপ ছেলে যদি হয়, প্রচন্ড দুঃসাহসী যদি হয়, প্রচন্ড এনার্জেটিক, প্রচন্ড চঞ্চল, এইরকম কোনো ছেলেকে যদি এখন কোনো সাধুদের সঙ্গে দিয়ে দেওয়া হয়, একটা আশ্রমে গিয়ে বসিয়ে দেওয়া হলো যে তুই একে গাছতলায় বসে থাক, এখানে আমার 1 ঘন্টা বসে ধ্যান কর, সে পারবে কোনোদিনও? পারবে না। সে নিজে তো পারবে না, নিজে অশান্তিতে ভুগবে এবং তার সঙ্গে সমস্ত আশ্রমবাসীকে অশান্তিতে ভোগাবে। তো গ্রহরা হচ্ছে ঠিক এইরকম, নিজেদের চরিত্র ওদের সেমই থাকে, শুধুমাত্র ওরা যেই ঘরে গিয়ে বসে সেই ঘরের প্রভাবে পড়ে রিয়্যাক্ট করে মাত্র। এবার সেই রিয়্যাক্টটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেইটাই জানার বিষয়। যদি পরপর শুরু করা যায়, রবি, নর্মালি রবিকে, রবি রাজা, কাদের রাজা? না, গ্রহদের রাজা। আর এই সমস্ত গ্রহকে রবি কন্ট্রোল করে, রবি এদেরকে শাসন করে, রবি এখানকার প্রশাসক। এবার এই যে এতগুলো ভাব আমাদের রয়েছে, দেহ ভাব, ধন ভাব, ভ্রাতা ভাব, বন্ধু ভাব বা মাতৃভাব, বুদ্ধির ভাব, হ্যাঁ, তারপর শত্রু ভাব, জায়া ভাব বা স্বামী বা স্ত্রী ভাব, মৃত্যু ভাব, নবমে ধর্ম ভাব, দশমে কর্ম ভাব, একাদশে আয় ভাব, দ্বাদশে ব্যয় ভাব, এই যে এতগুলো ভাব রয়েছে। এইবার রাজার নর্মাল ক্যারেক্টার কি হওয়া উচিত বা কিরকম হয়? সে একটু প্রতাপশালী হবে, শক্তিমান হবে, তেজি হবে। রাজাকে না চাইলেও ক্রূর হতে হয়, একটু কঠোর হতে হয় দণ্ড দেওয়ার জন্য, তাই রাজা দণ্ড দিতেই হবে তাকে, সে একটু ক্রূর হবেই। এই অনুযায়ী আমরা আন্দাজ করতে পারবো রাজার জন্য কোন ঘরটা বেটার। রাজা এখন বসে আছে ফার্স্ট হাউসে লগ্নে, কি হবে? না, এক তো সে তেজি, 1 নাম্বার রবি খুব তেজি রাজা, সে তার জন্মটা বা তার স্বভাবটা লগ্নে বসে তাকে কেয়ার করা নয়। রাজার কাজ হয়েছে, রাজার জন্ম হয়েছে কর্ম করার জন্য, রাজা কর্মঠ হয়। এই জন্য রাজার জন্য সব থেকে বেস্ট হাউস কোনটা? দশম ঘর বা ষষ্ঠ ঘর। কেন ষষ্ঠ ঘর? কারণ রাজা শত্রু দমনের জন্য বিখ্যাত হয়, শত্রুকে দমন করতে পারে। এই জন্য যেহেতু ষষ্ঠ ঘর থেকে শত্রু দেখি, আবার ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরিও দেখি, কম্পিটিশনও দেখি। এই জন্য ষষ্ঠ এবং দশম ঘর রাজার জন্য বেস্ট।
এই দুটো ঘরে যদি রাজা থাকে সব থেকে বেস্ট রেজাল্ট রাজা দেয়, কারণ এটা রাজার পছন্দের। ওর স্বভাবই হচ্ছে কর্ম করবো, আমি শাসন করব, আমি উচ্চ পদ লাভ করবো, এটা রাজার ক্যারেক্টার। আর রাজার যখন এই ক্যারেক্টার, রাজা তখন স্বাভাবিকভাবে তার জাতকের মধ্যে এই জিনিসটাকে ঢুকিয়ে দেবে। যদি এর অ্যান্টি হয়, অ্যান্টি মানে রাজা ক্রূর, রাজা শাসন করতে চায়, তাকে এখন পাঠিয়ে দিয়েছে লগ্নে মানে দেহে, সেখানে সে করবেটা কি? দেহের গঠন নিয়ে সে করবেটা কি? সে তো সেখানে তার আসল যে ট্যালেন্ট সেটা প্রকাশ করতে পারছে না, এখানে সে দমে আছে, কি করবে না নিজের মধ্যেই অশান্তি সৃষ্টি করবে। তো রাজাকে পাঠিয়ে দিয়েছে এখন ইনকাম করতে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর ইনকামের ঘর, স্বউপার্জিত ধন বলা হয়, বা পরিবারের ঘর। সেখানে রাজা তো সবার জন্য না, রাজা কেবলমাত্র ইনকাম করে না, রাজা কর আদায় করে। ব্যবসা করার জন্য রাজা জন্ম হয়নি, তো তাকে বসে দিয়েছে ব্যবসা করছে, কি করবে? যেহেতু ফ্যামিলির ঘরও বটে, তো পরিবারের মধ্যে ঝামেলা করবে, বাড়িতে অশান্তি লাগাবে, ইনকামের জায়গাটা কোথাও না কোথাও ডাউন করবে, কারণ ও তো ব্যবসা করতে পারবে না, ব্যবসা করার জন্য জন্ম হয়নি, ওর ক্যারেক্টার তো শাসন করার জন্য। এবার রাজাকে দিয়েছে 3 নাম্বার ঘর, রাজা কোনোভাবে 3 নাম্বার ঘরে চলে গেছে। 3 নাম্বার ঘর কিসের ঘর? না ভাইয়ের ঘর, ভ্রাতার ঘর, তার সঙ্গে সঙ্গে কি স্কিলের ঘর, আমাদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের ঘর। রাজাকে যদি বলা হয় তুমি ট্যালেন্ট দেখাও, তোমার কি ক্ষমতা আছে, স্বাভাবিক সে রেগে যাবে। আমি রাজা, তুই আমাকে ট্যালেন্ট দেখাতে বলছিস? সেখানে একটা ঝামেলার বিষয়। যেহেতু ভাতৃঘরও বটে, তো ভাইয়ের সঙ্গে কখনো কখনো ঝামেলা লাগিয়ে দেয় ভালো রকম ভাবে, নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে ভাই সেটা মেনে নেয় না। এই চতুর্থ ঘরে চলে আসে। চতুর্থ কিসের ঘর? চতুর্থ ঘর হচ্ছে বিদ্যার ঘর, আবার মাতৃঘরও বটে, আচ্ছা, বাড়ির ঘর। 3 নম্বর ঘরে যেটা বলছেন, তা ও কি মানে সবই কি খারাপ করবে? কেন ও 2-4টা শব্দবেদী বান টান মেরেও তো নিজের ক্ষমতা দেখাতে পারে আর নিজের হ্যাঁ, ট্যালেন্ট দেখাতে পারে আর কি। অবশ্যই পারে। সব তো ব্যাপারটা কি, ব্যাপারটা সব তো খারাপ করবে না। যেই ঘরে যাচ্ছে সেখানে সেটাই। নেগেটিভ করছে মানে কিছু তো পজিটিভ করবে, কিন্তু হ্যাঁ, পার্সেন্টেজ কোনটা বেশি, পজিটিভের না নেগেটিভের? আমি সেইটাই বলছি। এখন বিচার যখন আমরা ডিপলি করবো তখন তো সব পড়বোই, কোথায় পজিটিভ করছে কোথায় নেগেটিভ করছে। এখন যা জেনে নিচ্ছি যে পজিটিভের ভাগ বেশি করছে না নেগেটিভের দিকটা বেশি দেখছে। আচ্ছা। ঠিক আছে, যখন আমরা ডিপলি ছক নিয়ে বিচার করবো তখন তো পড়তেই হবে যে লগ্নে, লগ্নে শুধু খারাপ বললে, লগ্ন শুধু খারাপই করে, ভালো কিছু করে না, ভালোও করে, যশ মানও দেয় লগ্নে থাকলে। রবির জন্য আইডিয়াল ঘর কোনটা, ব্যাপার হচ্ছে গ্রহদেরকে চিনতে গেলে, বুঝতে গেলে ওরা কোন ঘরে কি ফল দিচ্ছে এটা বোঝার দরকার নেই, ওদের জন্য কোন ঘরটা সব থেকে বেস্ট এটা বুঝতে হবে। বিচার শিখতে গেলে না, প্র্যাকটিক্যালি যেটা বিচার শেখে, তারা কখনো বই পড়ে বিচার শেখে না। তারা বই পড়ে শুধু এইটুকু জেনে নেয় যে গ্রহদের ক্যারেক্টারটা কি আছে, ব্যাস। আর বাকি জেনে নেয় ভাবের ক্যারেক্টার কি, কারণ প্রত্যেকটা ভাবের একটা নিজস্ব চরিত্র আছে। এই ভাবগুলোই কিন্তু বাস্তবে গ্রহগুলোকে এক একটা ভাবগুলো গ্রহদের কাছে এক একটা পরিস্থিতি বলা যেতে পারে। আমরা যেরকম বিভিন্ন সময় সুখ দুঃখের মধ্যে পড়ি, আমাদের পরিস্থিতি অনুযায়ী গ্রহরাও পড়ে এই ভাবের পরিস্থিতি অনুযায়ী। এই ভাব এক একটা গ্রহের জন্য এক এক রকম পরিস্থিতি তৈরি করে, আর সেই পরিস্থিতির চাপে পড়ে গিয়ে গ্রহরা রিয়্যাক্ট করে। এটাই ভাব বিচার। খুব নর্মাল একটা বিষয়, খুব সহজ একটা বিষয়, আমরা জটিল করে ফেলেছি জিনিসটাকে। তো এই ভাব বিচার বা এই ছক দেখে বিচার করতে গেলে আমাদেরকে অত বই পড়তে হবে না, বেশি থিওরিটিক্যালের যাওয়া দরকার নেই। প্র্যাকটিক্যালি যদি দেখি আমরা শুধু জেনে নেব যে কোন কোন গ্রহের জন্য কোন কোন ঘরটা বেস্ট, আর সেই ঘরটাই বা কেন তার জন্য বেস্ট হলো। যদি এটা জেনে নিই, আমাদেরকে এটা জানার প্রয়োজনই নেই যে বাকি ঘরে গ্রহরা কি রেজাল্ট দেবে, কারণ এমনি বুঝে যাবো আমরা, এমনি বুঝে যাব। ঠিক যেমন জলের নিয়ম হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামা, কোনো মোটর পাম্প ছাড়া জল ওপর দিকে উঠতে পারে না। এটাও ঠিক তেমনি, যখন গ্রহদের ক্যারেক্টার জেনে যাব তখন এমনি বুঝে যাবো যে গ্রহটা কোন ভাবে গেলে কি রেজাল্ট দিতে পারে, বা ওই ভাবে ওর শুভ দেবে কি অশুভ দেবে, এটা বুঝে যাব। পুরো আমাদের মানুষদের মতোই একটা প্র্যাকটিক্যাল লাইফ গ্রহরা লিড করে। ঠিক আছে, আচ্ছা। তো রবি, তো রবি তৃতীয়, তো এরকম ভাব মানে তো তাহলে ওই মানে উচ্চস্থ নিচস্থ ত্রিকোণস্থ সক্ষেত্রস্থ এইগুলোকেই বোঝাবো, তাই তো? না, এগুলো ভাব নয়। এই যে উচ্চস্থ নিচস্থ অবস্থাটা, এইগুলো হচ্ছে গ্রহদের অবস্থা। আচ্ছা
আর ভাব ভাব মানে কোনগুলো হচ্ছে তাহলে? দেহ ভাব, ধন ভাব, ভ্রাতা ভাব। আচ্ছা 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 এই আচ্ছা, যে বুঝতে পেরেছি। এইগুলোকে ভাব বলে। এই যে ছবিটা আছে, এই যে দেহ, এটা একটা ভাব। ধন একটা ভাব, ভ্রাতা একটা ভাব, বন্ধু একটা বুঝতে ভাব, পেরেছি। বুদ্ধি ভাব, পুত্র ভাব। এই যে বুঝতে পেরেছি। এগুলোকে ভাব বলা হচ্ছে। এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হয় না। বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তো এইবার গ্রহগুলো যেভাবে যাবে, সেই ভাব তাকে যেরকম রিয়াক্ট করতে বাধ্য করবে, বা যেরকম তাকে সিচুয়েশনে ফেলবে, সে সেরকম রিয়াক্ট করবে। তো রবি চতুর্থে কি করবে? না, রবি চতুর্থ মানে কি, মাতৃভাব, বাড়ি বা ওই জায়গা জমির ভাব। তো এমনিতেই তো রাজার কাছে জায়গা জমি বিশাল আছে। এবার যদি রাজাকে নর্মালি বলা হয় তোমাকে জায়গা জমি অর্জন করতে হবে, সে স্বাভাবিক দেখে যাবে, খেপে যাবে যে আমাকে অর্জন কি করতে হবে, আমি তো জন্মসূত্রে পেয়েছি এত কিছু, আমাকে অর্জন করতে হবে, মানে এটা বুঝলাম না। তখনই দিয়ে গেল তারারাম, তখনই সংঘর্ষ জীবনে। কেন? না, তার স্বাভাবিক অবস্থায় তার আছে, অথচ তাকে অর্জন করতে হচ্ছে, মানে সে খেপে যাবেই। এবার যুদ্ধ করবে, এবার ঝামেলা করবে পরিবারে, বিশেষ করে মায়ের সঙ্গে। কেন? না, মাতৃভাবটাও বটে, চতুর্থ ভাব। এইবার গেছে পঞ্চমে। পঞ্চমটা কিসের ভাব? না, পঞ্চমটা পুত্রের ভাব, পঞ্চমটা বুদ্ধির ভাব। তো রাজা তো, তার স্বভাব কি, সে তো বুদ্ধি দেওয়ার জন্য মন্ত্রী রেখেছে, এত বড় মন্ত্রী সভা, সবার কাছ থেকে বুদ্ধি নেয়, তারপর সে সিদ্ধান্ত নেবে সবার পরামর্শ নিয়ে। এবার রাজাকে নিজেকে ভাবতে হচ্ছে, তার মধ্যে অশান্তি। দ্বিতীয়ত পুত্র ভাব। তো রাজাকে এখন বলা, তুমি তো পুত্রকে লালন পালন করো, সে রাজ্য সামলাবে না পুত্র লালন পালন করবে, এটাও অসুবিধা। তাহলে এই ঘরটাও তার জন্য নয়, বেস্ট নয়। এখানেও সে কোনো না কোনো নেগেটিভ রেজাল্ট নিয়ে আসবে, পঞ্চম ক্ষতি করবে। এইবার গেল 6 নম্বর ভাব। 6 নম্বর ভাব কি ভাব? শত্রুর ভাব। এইবার ওখানে গিয়ে রাজা একটু জোর পেল যে আমি আমার কাজের মতন কাজ পেয়েছি, কি না, আমাকে শত্রু দমন করতে হবে, এইটা রাজার কাজ। কি, আমাকে কম্পিটিশনে জিততে হবে, এইটা রাজার কাজ। এখানে রাজা রেজাল্টটা খুব ভালো দেয়। সপ্তমে গেছে। সপ্তম ভাব কিসের ভাব? না, পত্নী ঘর বা বিবাহ ঘর বলতে পারি আমরা এটা, বা স্ত্রীদের ক্ষেত্রে পতি ঘর। এইখানে রবি গেছে, তখন কি করবে? না, তখন ওই জায়গায় রাজার তো স্বভাবটা নয় যে সবসময় আমি বিয়ে শাদী করে বাড়িতে বসে থাকবো, সংসার সামলাবো। ওটা তো একটা লাইফের পার্ট, ওটা থাকলো। এইবার ওখানে গিয়ে বোঝা যাবে না, কোনো না কোনো গন্ডগোল করবেই, পারিবারিক অশান্তি না নিয়ে না, আসবে। ওখানে জব্দ হয়ে যাবে, ওখানে একদম জব্দ হয়ে যাবে। হ্যাঁ, এবার জব্দ হবে কি, জব্দ আহ, করাবে সেটা বলা মুশকিল না। অনেক কিছুই হয় এখানে, এই জায়গাটা খুব ভয়ানক জায়গা। তো এই জায়গায় গেছে মানে এখানেও গন্ডগোল করবে কিছু না কিছু। হ্যাঁ, এবার ডিপেন্ড করে সে একা আছে না কারোর সঙ্গে আছে। দেখা গেল কারোর সঙ্গে, অন্য কোনো গ্রহের সঙ্গে বসে, তখন একটু শান্ত হয়ে যাবে। কেন না, সেই ঘরে তো অন্য একটা গ্রহের প্রভাব পড়ছে, তখন অনেকটা শান্ত হয়। বা অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি গিয়ে পড়েছে, তখন বিয়েটা একটু পাল্টে যায়, ওটা আলাদা বিষয়, ওটা পরে পরে দেখবো। এবার অষ্টম ভাবে চলে গেছে। অষ্টম ভাব কিসের ভাব? মৃত্যু ভাব, বা গুপ্ত রোগের ভাব, বা গুপ্ত বিদ্যার ভাব, বা লটারি বলতে পারি আমরা, বা পৈতৃক সম্পত্তি বলতে পারি, এই সবের ভাব। তো এইখানে গেছে মানে, মানে এখানে রিস্ক, এই জায়গাতে প্রচন্ড রিস্ক হয়ে গেছে। মানে কখন যে কি রেজাল্ট দেবে খুব বলা মুশকিল। তো রাজারা চায় একটুখানি আমি সেফ থাকবো, আমি মৃত্যুর সংস্পর্শে থাকবো না, আমার সিকিউরিটি থাকবে, আমার সব দিকের একটা সুরক্ষা বলয় থাকবে, তার মধ্যে থাকবো। কিন্তু অষ্টমে গেছে মানে কোনো সুরক্ষা বলয়ই নেই, যখন তখন যা কিছু হতে পারে। তো এইখানে যাওয়া মানেই একটা মানসিক চঞ্চলতা আসবে, কখন কি হয়ে যায় বলা যায় না। তো এই মানসিক অস্থিরতার জন্যই অনেক কিছু ক্ষতি হয়ে যায় জীবনে। নবমে গেছে। নবমে গেছে মানে, হ্যাঁ, এই নবমটা হচ্ছে ধর্মভাব। যখনই রাজা ধর্মে প্রবেশ করছে, এবার রাজ্যকে ধর্মের দিকে নিয়ে যাবে, এইটা একটা ভালো ভাব বলা যেতে পারে। মানে এটা ওই ষষ্ঠ দশমের মতোই অনেকটা ভালো ফল নবমে দিয়ে থাকে, মানে ধর্মের দিকে প্রচন্ড উন্নত করিয়ে দেয়। এটা মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা খারাপ রেজাল্ট এখানে দেয় না। ধর্মটা খুব ভালো, আধ্যাত্মিকতার দিকে প্রচন্ড জ্ঞান বাড়িয়ে দেয়, মানে কি করে রাজ্য শাসন করতে হবে, ধর্ম পথ, মানে ধর্ম পথে চলে একটা রাজ্যকে কিভাবে উন্নত, মানে উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, এই সমস্ত জ্ঞান বুদ্ধিগুলো মানে তার মধ্যে ঠুসে ঠুসে ভরে দেয় যদি নবমে থাকে। তবে হ্যাঁ, নবমে ওই রেজাল্টটা তখনই দেবে যখন যে একা থাকবে বসে,
যদি নবমে একা বসে না থাকে তখন কিন্তু ফলটা অন্য আসবে, মানে যে থাকবে তার সেই ফলটাকে আকর্ষণ করবে। এইবার দশমে গেল, দশমে মানে রেজাল্ট খুব দারুণ, এ ক্লাস রেজাল্ট। কেন না, কর্মভাব, নিজস্ব ভাব পেয়ে গেছি। এবার রাজার কাজই হলো কর্ম করে যাওয়া, নিজস্ব ভাব, কোনো কথাই নেই। গেল একাদশ ভাবে। একাদশ ভাবটা এমনই একটা ভাব, একাদশ ভাব লাভের ভাব, মানে ভোগের ভাগ, সুখের ভাব এটা। এখানে তো যে কেউ যেতে পছন্দ করবে, শুধু রাজা কেন। একাদশ ভাবে যে গ্রহই বসুক না কেন, ভালো রেজাল্ট দিতে সে বাধ্য। সে সুখেই থাকবে সেখানে, ক্ষতি কিছু করতে পারবে না, কারণ তার জন্য ঘরটা সুখের, লাক্সারি লাইফ পেয়ে গেছে, মানে একদম 5 স্টার হোটেল বলা যেতে পারে। যখনই কোনো গ্রহ একাদশে প্রবেশ করে, আমাদের এই হরোস্কোপের মধ্যে একাদশ ঘরটা হচ্ছে 5 স্টার হোটেল, এক কথা বলতে গেলে। এই 5 স্টার হোটেলে যেই যাবে সেই একদম এ ক্লাস ট্রিটমেন্ট পাবে আর মজায় থাকবে। তো একাদশ ঘরটা সেটা। তো রাজা যাক বা প্রজা যেই যাক না কেন, রেজাল্ট খুব দারুণ। এটাকে মারক বলেছিলেন যে 3, 6, 11। যখন আমি প্রতিক্ষণে প্রচন্ড পরিমাণে ভোগ করতেই থাকবো, তো ভোগের অপোজিট কি হয়? রেজাল্ট তো রোগ। সে ভালো দেবেই। একাদশে যে থাকবে সে রেজাল্ট অবশ্যই ভালো দেবে, কিন্তু সেই ভালো জিনিসটা পেতে আমি ঠিক পথে থাকবো তো? হুম। ব্যাপারটা এখানে, যে ভালো তো সে দেবে, কিন্তু আমি কতটা নিতে পারবো? আমাকে যে ভালোটা দিচ্ছে আমি সেটা ভালো কাজে লাগাতে পারবো তো? অত্যাধিক ঠিক। অর্থের আমি অহংকারী হয়ে পড়বো না তো? ব্যাপারটা এইখানে। এই যে মারক জায়গাগুলো বলা হয় বা পাপ জায়গা বলা হয়, কেন বলা হয় সেটা এই কারণে, কারণ ওগুলো খারাপ জায়গা নয়, ওগুলো ভালো জায়গা। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি, ওই ভালো হতে হতে, ভালো জিনিসটা পেতে মানুষ অহংকারী হয়ে যায়, আর অহংকারী পতনের কারণ হয়ে যায়। মারক স্থান, পাপ স্থান এমনি এমনি তো বলা হয়নি জিনিসটাকে, এই জন্য বলা হয়েছে যে ওরা দেবে ভালো, যখন দেবে একদম ছাপ্পার ফারকে দিয়ে দেবে, কিন্তু সেটা রাখতে পারবে তো? এইটা ব্যাপার। তো এই নিয়ে অনেক কাহিনীও তো আছে। সোনার ডিম পরা হাঁস একটা অন্যতম উদাহরণ এটার। যাই হোক, একাদশ, তো একাদশ স্থান হচ্ছে এইটা। এবার দ্বাদশে যদি রবি চলে যায়, মানে রাজা চলে গেছে, দ্বাদশে রাজা গেছে, মানে দ্বাদশটা কিসের ঘর? দ্বাদশটা ব্যয়ের ঘর, দ্বাদশটা ভ্রমণের ঘর, দ্বাদশটা মোক্ষেরও ঘর বটে। কিন্তু দ্বাদশে যদি রাজা চলে যায়, এখন যদি সে ব্যয় করতে থাকে র্যান্ডামলি, তো রাজ্য চলবে কি করে? তো অহেতুক ব্যয় করে যাবে, প্রচুর ব্যয় করবে, এমনিতে নিজের ভোগের জন্য ব্যয় করবে, এদিক ওদিক যেখানে দরকার নেই সেখানে ব্যয় করবে, তো রাজকোষ তো এমনি খালি হয়ে যাবে, রাজ্য চলবে কি করে? তো দ্বাদশস্থ রবিও খুব একটা ভালো রেজাল্ট দেয় না, ক্ষতিকারকই হয়ে থাকে। এবার যেখানে যেখানে ক্ষতিকারক দেখলাম ওটা পরে আসছি। ভালো কোথায় কোথায় দেখলাম? ভালো দেখলাম কোথায় না 6, 9, 10, 11। 11টা আলাদা ব্যাপার, ওটা সবার জন্যই ঠিক আছে। মেনলি 6, 10কে যদি দেখলাম, তো 6 আর 10 রবির রেজাল্ট বেস্ট রেজাল্ট। বাকি যে কটা ঘর আছে সেই ঘরে কোথাও একটু বেশি খারাপ, কোথাও একটু কম খারাপ, কিন্তু রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভই আসবে। এইটা আমরা বুঝলাম কিভাবে যে নেগেটিভই আসবে, কারণ রাজা, সে রাজার ক্যারেক্টার অনুযায়ী আমাদের বিচার করতে হবে, যে সে সেইভাবে থাকতে পারবে না, তো ওই ভাবটা ওর জন্যই নয়, ওই ক্ষেত্র ওর জন্য নয়। রাজার চিন্তা ভাবনা বড় সড়ো হয়, রাজা বসে থাকতে পারে, তাকে কর্ম করতেই হয়, তাকে বিচার করতে হয়। দশম ঘরটা বিচারের ঘর, দশম ঘরটা কর্মের ঘর, দশমটা মান সম্মানের ঘর, প্রতিষ্ঠার ঘর। তাই এই ঘরটাতে সব থেকে বেস্ট রেজাল্ট রবি নিয়ে আসে। দশমে রবি আছে অথচ সেই ব্যক্তি বেকার বসে আছে, কোনো কাজকর্ম নেই, এটা হতেই পারে না। যদি হয় এরকম কেস, নয় সেই রবি কোনো না কোনো ভাবে রাহুর কবলে কবলিত হয়ে আছে, আর না হলে সেই রবিটা শক্তির দিক থেকে একদম জিরো, কোনো শক্তিতে কাজ করছে না, আর না হলে ছকটাই ভুল। স্যার, এই রাহুর কবলে মানে কি রাহু দৃষ্টি আছে বা রাহুর সাথে আছে এরকম কিছু? হ্যাঁ, রাহুর যখন সঙ্গে থাকবে, অথবা রাহুর নক্ষত্রে বসে আছে,
অথবা রাহুর পূর্ণ দৃষ্টি পড়লেও তাও রবি টেনে দেয়, রবির ক্ষমতা বিশাল, তাও টেনে দিতে পারে যদি খুব খারাপ অবস্থা না থাকে। যখন ওই রাহুর সঙ্গে বসে গিয়ে অথবা রাহুর নক্ষত্রে বসে তখনই সমস্যাটা বেশি হয়, অথবা রাহুর দ্বাদশে বসে আছে তখনও প্রবলেম দেয়, কারণ দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি সব থেকে বেশি প্রবল হয়। রাহু একটু টেরা, তো পিছন দিকে দেখতে ভালোবাসে। তো এই হচ্ছে রবির ক্যারেক্টার গেল। এবার যদি আমরা পরপর পরপর একটা একটা করে প্রত্যেকটা গ্রহের ক্যারেক্টার গুলো দেখি, সে প্রত্যেক আমি দেখছি আগামীকাল বা তার পরের দিনের মধ্যে পুরো গ্রহদের ক্যারেক্টারিস্টিকটা পাঠিয়ে দিচ্ছি। গ্রহদের চরিত্রগুলো, আগে গ্রহদের চরিত্র জানতে হবে আমাদেরকে। গ্রহদের চরিত্র যদি আমরা একবার পুরোপুরি জেনে নিতে পারি, ব্যাস আমার আর 2টো ক্লাস লাগবে জাস্ট। আমি নেক্সট উইকে তার পরের উইকের 2টো ক্লাস নেব। 2টো ক্লাসের মধ্যে আপনাদের পুরো বিচারটা ক্লিয়ার হয়ে যাবে, যে বিচার কিভাবে হয়, মানে বিচারের টোটাল ফান্ডাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর 2টো ক্লাস আমার লাগবে জাস্ট। এখানে শুধু নক্ষত্রটা ঢুকবে, গ্রহদের ক্যারেক্টার আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে লেখা, ওটা কাল পরশুর মধ্যে চলে যাবে সবটাই। ওটা লেখাই আছে, রেডি করাই আছে, ওটা আর আমাকে লিখতে সময় যাবে না। ওটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর স্যার তো কথা বলছিলাম, হ্যাঁ বলুন। বলছি স্যার আমি একটু কাইন্ডলি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ, কারণ আমার বোন আর ভগ্নি পেতে এলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কথা বলবো। ঠিক আছে, কিছু মনে করেন না। না না কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আর একটা চার্ট দিয়েছিলেন যেটার মধ্যে ওই উচ্চস্থ নিচস্থ ত্রিকোণস্থ একটু একটু আছে, আর তার সঙ্গে ওই স্থির সম সৌম যুগ্ম পুষ্কর ভূমি বৈশ্য বায়ু এইরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ এটা কিসে বুঝতে পারিনি? ওগুলো ফিক্সড, ওইগুলো ফিক্সড আছে, ওগুলো ওটা বুঝিয়েছিলাম মনে হয়, বোঝায়নি? ওটা ওই রাশির না না, এইটা বলা হয়নি কিছু, এই ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণ শূদ্র, মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না একদমই। রাশি বৈশিষ্ট্য ওই চারটা এক মিনিট। আপনি গ্রুপেই দিয়েছিলেন ওইটা, ওই মানে মেষে যেমন অগ্নি ক্রূর এইগুলো বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু এই ক্ষত্রিয় কেন, মানে চটটা তো বর্ণ, বুঝলাম, ওটা চট বর্ণ স্বভাব, ব্রাহ্মণ মানে ক্ষত্রিয় ক্ষত্রিয় ব্রাহ্মণ। হ্যাঁ, এগুলো স্বভাব, আচ্ছা এটা স্বভাবকে ইন্ডিকেট আচ্ছা করেছে। আচ্ছা দেখছি আমি ছবিটা পেলে আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা। হুম, পেয়েছি। এইটা তো, হুম, এইটাই। এটা হচ্ছে এইগুলো রাশির সঙ্গে ফিক্সড থাকে, এটা কিন্তু চেঞ্জেবল না। এই যে মেষ রাশি চর রাশি, চর মানে কি? চর মানে চঞ্চল, এদেরকে না আপনি এক জায়গায় বসে কোনো কাজ করতে বলুন, পারবে না এরা করতে। হ্যাঁ এরা এরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে কাজ করতে অভ্যস্ত, মানে এটা এদের পছন্দের কাজ। এক জায়গায় বসে কাজ করা এদের পোষাবে না। আবার এই বৃষতে আছে স্থির, স্থির মানে এরা কিন্তু এক জায়গায় বসে বহুক্ষণ কাজ করতে পারে, 7 ঘন্টা 8 ঘন্টা একটা চেয়ারে বসে বসেই সারাদিন কাটিয়ে দেবে। এরা স্থির, এরা কিন্তু ছুটে ছুটে কাজ করতে পারবে না। মানে চর রাশির ব্যক্তিরা মার্কেটিং এর জন্য খুব বেস্ট হয়, আর স্থির রাশির ব্যক্তিরা অফিসিয়াল কাজ করার জন্য বেস্ট। মানে অফিসিয়াল কাজ বসে বসে করতে হবে, স্থিরভাবে করতে হবে চেয়ার টেবিলে বসে। তো মেষ রাশির ব্যক্তি সেটা করতে পারবে না, কারণ এদের ধৈর্য খুব কম হয়। করতে পারবে না বলা ভুল, ধৈর্যটা এদের কম। এরা একটা ছোটাছুটি পছন্দ করে, আজকে এখানে কালকে সেখানে পরশু ওখানে, এই ছুটে ছুটে বেড়ানো, এই এসে পছন্দের জিনিস। চর স্থির। দ্ব্যাত্মকটা কি? দ্ব্যাত্মক মানে হচ্ছে যেটা উভয় ক্যারেক্টারের ব্যক্তি। এটা মিথুন হয়, মিথুন দ্ব্যাত্মক ক্যারেক্টারের, কন্যা দ্ব্যাত্মক ক্যারেক্টারের,
আহ, এদিকে ধনু দেয়াত্মক ক্যারেক্টারের, ওদিকে মিন দেয়াত্মক ক্যারেক্টারের। এইবার জ্যোতিষশাস্ত্রে এইটা আমি পরে সুন্দর করে একটা ইয়ে বলবো। জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে যে ডুয়েল ক্যারেক্টার, ডুয়েল ক্যারেক্টার রাশিচক্রে মাত্র দুটো গ্রহের হয়, একটা বুধ একটা বৃহস্পতি। এদেরই কিন্তু ডুয়েল ক্যারেক্টার হয়, মানে আহ, একাধিক বিয়ে, কাকে দেখবো? বৃহস্পতি বা বুধ। যমজ ছেলে মেয়ে হয়েছে, কাকে দেখবো? বৃহস্পতি বা বুধ। মানে ডুয়েল জিনিস এই দুটো গ্রহ ছাড়া হয় না। কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এই দুটো গ্রহের সংযোগ থাকবেই থাকবে। যেই জিনিসটা হচ্ছে, দুবার করে হচ্ছে, তার মানে জানতে হবে এখানে বৃহস্পতি বা বুধের সংযোগ আছেই আছে। ডুয়েল নাকি মোর দ্যান ওয়ান, না মাল্টিপল বলা যায় আর কি, নাকি? হ্যাঁ, মাল্টিপলও। হ্যাঁ, ডুয়েল মানে তো দুটোতে সীমাবদ্ধ হয়ে গেল। মানে মাল্টিপল হলে তো তখন মানে একাধিক বা দ্বিতীয়, মানে কোনটার জন্য প্রপার হবে? দুটোই দুটোই মাল্টিপলও করায়। মাল্টিপল তো আগে আগে করাতো না, এখন করায়। আগে একটা নিয়ম ছিল সমাজে, কিন্তু এখন তো সেসব নিয়ম হুম। নেই, তাই এখন মাল্টিপলটাও হয়ে গেছে। হ্যাঁ, বলছি যে এই শখটা আমাকে আরেকবার গ্রুপে দিয়ে দেবেন পাঠিয়ে, আমি তখন তো ছিলাম না, নেই আমার কাছে। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি। না, রাজা দশরথ তো তিনটে স্ত্রী ছিল, হুম। তো সেক্ষেত্রে তো মাল্টিপলই হয়ে গেল ওটা। হ্যাঁ, অবশ্যই বলবো। দেবন গ্রুপে চলে গেছে। আচ্ছা। হুম। আচ্ছা, তারপরে এখানে যে সমস্ত লেখাগুলো আছে না, এই যে বিষম, ক্রুর, ওজ, পুণ্য, অগ্নি, ক্ষত্রিয়, পিত্ত, মানে এইগুলো এক একটা এই ওজোটা আর পুণ্যটা, এই জিনিসটা একটু ব্যাখ্যা করার বিষয় আছে। এটা ছোটখাটো সময় হবে না, একটু টাইম লাগবে। অগ্নি, ক্ষত্রিয়, পিত্ত যে ব্যাপারটা, তাহলে এটা নেক্সট দিন ভালো করে বুঝিয়ে দেবেন? হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো না, নিশ্চয়ই। আমি ভেবেছিলাম ওটা হয়ে গেছে বোঝানো, আমি খেয়াল নেই আমার এটা। না, এটা নোটসটা দিয়েছিলেন, বলা হয়নি কিছু। আচ্ছা, এখানে ক্ষত্রিয় মানে হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। ক্ষত্রিয় মানে তাদের মধ্যে একটা যুদ্ধ স্বভাব থাকবে, মানে তেজ ভাব থাকবে, রক্ত গরম সবসময় ফুটছে, এই একটা ব্যাপার। ক্ষত্রিয়ের মানে কি, রক্ষা করবে, যুদ্ধ করবে, সাহসিকতা দেখাবে, এইগুলো ক্ষত্রিয়ের স্বভাব। তো এই স্বভাবের ব্যক্তি হয় মেষ রাশিরা। অগ্নি মানে এটা অগ্নি তত্ত্বের রাশি, তাই অগ্নি বলা হয়। পিত্ত স্বভাব, মানে পিত্ত মানে যে তিনটে ধাতু প্রধান, বাত পিত্ত কফ, সেই তিনটের মধ্যে পিত্ত প্রধানের স্বভাব এদের, মানে একটু তেজ স্বভাব, গরম গরম স্বভাব এদের। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট উইক আমি এটা ভালো করে ব্যাখ্যা করে দেবো। আমার একটা খেয়াল নেই, নোটস দিয়েছিলাম, ব্যাখ্যা করা হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার আজকে একটা টাস্ক দিলাম, গ্রুপে লিখে দিচ্ছি। আজকের টাস্কে আমি একটা ডেট অফ বার্থ জাস্ট দিলাম আপনাদের। নাম আপনারা যা খুশি একটা বসিয়ে নেবেন। এই ডেট অফ বার্থ থাকলো, এই টাইম থাকলো, এই জায়গা থাকলো, গ্রুপে চলে গেছে।
এইটার এবার যেটা বলতে হবে, লিখে পাঠাতে হবে, যেটা আগের দিনে অবকর চক্রটা কয়েকজন পাঠিয়েছেন, খুব ভালো হয়েছে। এবার এইটা যেটা করতে হবে সেটা তো অবকর চক্র থাকছেই এটার সঙ্গে, তার সাথে সাথে গ্রহদের অবস্থানগুলো ভাব অনুযায়ী, যে কোন গ্রহ কোন ভাবে অবস্থান, বিচার কিছু লেখার দরকার নেই যে এইখানে থাকলে এটাই হবে সেটা হয়ে যাবে, ওটা লেখার দরকার নেই এখন। এখন লিখবেন যে কোন গ্রহটা কোন ভাবে আছে, উচ্চস্থ অবস্থায় আছে, মানে ভাব তো লিখবেনই, ভাবের সঙ্গে সঙ্গে কোন ক্ষেত্রে আছে, উচ্চস্থ ক্ষেত্রে, নিচস্থ ক্ষেত্রে, মিত্র ক্ষেত্রে, শত্রু ক্ষেত্রে, ত্রিকোণ ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, এবং তাদের ডিগ্রি সহ গ্রহদের ডিগ্রি উল্লেখ হবে এখানে। এইটা আপনাদের হোম টাস্ক থাকলো, ঠিক আছে? আমি আশা আচ্ছা করবো আচ্ছা, ভাবটা কি ভাবের কি ডিগ্রি দেখতে হবে, নাকি ওই লগ্নটাকে এক ধরে পর 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 সব ভাবের বলে যাবে? ভাবের ডিগ্রি দেখতে হবে না, ডিগ্রি দেখতে হবে যে গ্রহদের ডিগ্রি দেখতে হবে, ও, ঠিক আছে? কোনো একটা গ্রহ লগ্নে বসে আছে কত ডিগ্রিতে সেটা লিখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এ পর্যন্ত রাখছি তাহলে। স্যার আজকে ভিডিওটা একটু দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, আমি ভিডিও আমি পারলে এখনই বসিয়ে দিচ্ছি আপলোডে। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। শুভরাত্রি।